আমার কাকা, ওখানকার সাব ডেপুটি, মিস্টার সুধাংশু কুমার মজুমদার। আমার নাম অমিয়া মজুমদার। কি আর বাক্সবদল করবে? অমিয়া ক্রোধে ঘাড় বেঁকিয়ে উত্তর দিয়েছিল, আর বলো না, কি কষ্ট সেদিন আমার। কলেজে যাব, বাক্স খুলে দেখি ধুতি, গেঞ্জি, লুঙ্গি, শার্ট। ও মা গো, আমার তো চোখে জল এলো। কি পড়ি তখন আমি বুঝতেই পারছি না। আর বাক্সবদল হলো নাকি একজন গেঁয়ো লোকের সঙ্গে। বাক্সের মধ্যে আবার চিড়ে গুড়, পুরনো তালি দেয়া জুতো। মা গো। নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাক্সবদল গল্পটি আমরা শুনব। তাহলে শুরু করি। প্রতুলের বাবার যা কাণ্ড, তার ব্যস্ততার জন্যে সব মাটি। আজ তার রওনা না হলে এমন কিছু ক্ষতি হতো না। সব স্কুল কলেজ কাল খুলবে, পুজোর ছুটির পরে। সারা ট্রেনে, মোটর বাসে এই বলে লোকে। প্রতুলের সে তাড়া নেই। তবে আজই এই ভীষণ ভিড় সহ্য করে জনতার চাপে উদ্ব্যস্ত হয়ে না গেলে কি চলতো না? হিলি স্টেশন 23 মাইল রাস্তা। লোকে মোট ঘাট ওঠাচ্ছে বাসের ছাতে। বাক্স, সুটকেস, বিছানা, একেবারে হইচই গোলমাল। বেশিরভাগ কলেজেরই ছাত্র। তারা নর্থ বেঙ্গল এক্সপ্রেসে কলকাতা যাচ্ছে। প্রতুল যাবে আসাম মেলে বা ডাউন নর্থ বেঙ্গলে। বাস ছাড়ল। প্রতুলের দুপাশে দুটি দোকানদার, তারা তামাকের ব্যবসা করে। সেই বিষয়ে কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। সামনের বেঞ্চিতে এক ভদ্রলোক তার স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে বসে। একখানা বেঞ্চি জুড়ে ওরা বসে আছে। ছেলে মেয়ে 3-4টি। তারা ভীষণ উৎপাত জুড়ে দিয়েছে বাসের মধ্যেই। তাদের দুষ্টুমি ও চেঁচামেচিতে প্রতুলের মাথা ধরে যাবার উপক্রম হয়েছে। প্রতুল যেখানটাতে বসে, সেখানে অতি কষ্টে সে একটু জায়গা করে নিয়েছে। ছোট ছেলেটা অনবরত সেখানে এসে প্রতুলের কোলের ওপর বসে বাইরের দিকে তাকিয়ে থাকতে চাইছে। এতে কষ্ট ও অসুবিধা যথেষ্ট হলেও ভদ্রতার খাতিরে বিরক্তি চেপে যেতে হচ্ছে প্রতুলকে। যুদ্ধের সবে তো আরম্ভ। বাসের ওদিকে 3-4 জন ভদ্রলোক যুদ্ধ সম্বন্ধে তর্ক বিতর্ক ও আলোচনায় ব্যস্ত। তাদের কথা শুনে প্রতুলের মনে হলো যুদ্ধ সম্পর্কিত পরিস্থিতি তাদের একেবারে নখদর্পণে। হিটলার বা চেম্বারলনের অপেক্ষাও তারা জিনিসটা বোধহয় ভালো বোঝে। কারণ তর্কের মধ্যে উভয় পক্ষের ভুলভ্রান্তি তার বিশদভাবে বিচার ও বিশ্লেষণ করে পরস্পরকে পরস্পর দেখিয়ে দিচ্ছে। ড্রাইভারের ঠিক পেছনে বাসের সামনের দিকটাতে গোটাকতক রিজার্ভ সিট। দুটি মেয়ে সেখানে বসে। তাদের সঙ্গে একজন প্রৌঢ় ভদ্রলোক, সম্ভবত মেয়ে দুটির অভিভাবক। মেয়ে দুটির মধ্যে একজনের বয়স 18-19 বছর, অন্য মেয়েটির বয়স এই 22-23 হবে। বয়সে ছোট যে মেয়েটি, সে কিন্তু দেখতে বেশ সুন্দরী। অন্যটির রং শ্যামবর্ণ, মুখশ্রীও খুব ভালো বলা চলে না। তবুও তার সারা দেহে কেমন এক ধরনের লাবণ্য যেন মাখানো আছে। প্রতুল 2-1 বার এদিক ওদিক তাকিয়ে অল্পক্ষণের জন্য ওদের দিকে তাকিয়ে নিয়েছে। কয়েক মাইল পরে বালুরঘাট টাউনে এসে বাসটি থামল। এখানে একটি মেয়ে উঠল, পুরুষ যাত্রীও অনেকগুলো উঠল। একেই বাসে স্থান নেই, তার উপর এতগুলো যাত্রী, কোথায় যে বসে। অনেক নবাগত যাত্রী অগত্যা দাঁড়িয়েই রইল। রিজার্ভ সিটে মেয়েটির জায়গা হয়ে গেল। এরই মধ্যে আবার এক কানা ভিখিরি ভিক্ষে করতে আরম্ভ করেছে। সে উঠল বালুরঘাটে। সেই বালুরঘাট থেকে 11 মাইল চলে এলে তবে সদরডিহি বলে এক গ্রাম। রাজ কাছারি আছে বলে এখানে বাস 10 মিনিট দাঁড়ায়। সামনের ভদ্রলোকটি ছোট ছেলেটির হাতে একটি পয়সা দিয়ে বলল, দে, যা ভিখিরির হাতে গিয়ে দিয়ে আয়।
ছেলেটি এগিয়ে গিয়ে বলল, এই নাও ও ভিখিরি। ভদ্রলোক ধমক দিয়ে বলল, ও কি, অমন বলতে নেই, ভিখিরি বলতে আছে? ছি! কানা ভিখিরি পয়সাটা নিয়ে এক গাল হেসে ওর দিকে চেয়ে বলল, পোলাপানের কথা, ওদের এমন জ্ঞান কি হয়েছে বাবু? খোকাবাবুর নাম কি? ও খোকাবাবু, তোমার নাম কি গো? বেজায় ধুলো উড়ে পেছন দিকটা আচ্ছন্ন করে ফেলেছে। প্রতুল ভাবছে বাসের ছাদে তার বিছানা পুটুলিটার ওপর সাত পুরু ধুলো জমে গেল। রাস্তাও যে ফুরোতে চায় না। বড় বড় মাঠের ওপর রাস্তা, মাঝে মাঝে বিল আর ধান ক্ষেত, আর দু একটা চাষা গাঁ। কার্তিক মাসের মাঝামাঝি তেমন গরম নেই, তাই নিস্তার। নইলে বাসে যা ভিড়, গরমে ভীষণ কষ্ট হতো। চলন্ত বাসেও গরম কাটত না। প্রতুল একবার মুখ বাড়িয়ে দেখল স্টেশন চোখে পড়ে কিনা। বালুরঘাট থেকে যে মেয়েটি উঠেছে তার হাত থেকে একখানা বই যেন হঠাৎ পড়ে গেল বাসের ঝাঁকুনিতেই। কোনো একজনের পায়ের ঠোক্কর লেগে বইখানা বেঞ্চির ফাঁক দিয়ে গলে এসে একেবারে পড়ল প্রতুলের বেঞ্চির পায়ের কাছে। প্রতুল বইখানা নিচু হয়ে তুলে দেখল কলেজ পাঠ্য ইংরেজি বই, 8 ভিক্টোরিয়ান পোয়েটস। ও সেখানা উঁচু করে তুলে ধরে মেয়েটির দৃষ্টি আকর্ষণ করে বলল, আপনার বইখানা পড়ে গিয়েছে, এই যে। হাতে হাতে বইখানা মেয়েটির হাতে গিয়ে পৌঁছল। প্রতুল এতক্ষণ ভালো করে লক্ষ্য করেনি। বাসে যে কটি মেয়ে আছে সবচেয়ে এই মেয়েটিই সুন্দরী। গায়ের রং ধপধপে ফর্সা, বয়স 20-র বেশি নয়, এখনো বিয়ে হয়নি। কলেজের ছাত্রী তো, তা বেশ বোঝাই যাচ্ছে। কোন কলেজে পড়ে মেয়েটি? নাম কি তার? বালুরঘাটের কার মেয়ে? মনে মনে ভাবে প্রতুল। হিলি হিলি হিলি, বড় বড় টিনের চালা ও শিরিষ গাছের সারি দেখা দিয়েছে। হিলির বাজার, স্টেশনের সিগন্যাল দেখা যাচ্ছে। ওরে নে, জুতো পরে নে সব, হিলি এসেছে। হ্যাঁ গা, সে পানের কৌটাটা কোথায়? দেখো দেখো, বেঞ্চির তলায় পড়ে গিয়েছে হয়তো। বসো না চুপ করে, গাড়ি দেখবে স্টেশনটা আসুক ঠিক থেমে গেছে। কটা জিনিস গুনে নাও, 1 2 3 4, গাড়ির ছাতে আছে 1 2 3। আসাম মেলের ডাউন দিয়েছে। হুড়মুড় করে যাত্রীরা সব নামতে আরম্ভ করেছে। বাসের ছাদ থেকে কন্ডাক্টর মাল নামিয়ে কুলিদের মাথায় চাপাচ্ছে। গোলমাল সেখানটাতেই যেমন, ভিড়ও তেমনি। আরে এই লাল সুটকেসটা, ওই যে গামছা বাঁধা, দাও দাও নামিয়ে দাও। সামাল সামাল, এই ভালো করে ধর, কাঁচের জিনিস আছে ভেতরে। ওটা না 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 না, ওটা না, ওই টিনেরটা, লেখা আছে RCD। হ্যাঁ হ্যাঁ, ওইটে। আসাম মেল এসে দাঁড়ালো। যাত্রীর দল মোট ঘাট নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। প্রতুলের মোটে একটা টিনের সুটকেস আর একটা বিছানা, তত ভারীও নয়। নিজেই সেটা সে হাতে করে ছুটল টিকিট ঘরের দিকে। কুলির হাতে দিলেই এক্ষুনি আবার 4টে পয়সা দাও বলে হাত পাতবে। আসাম মেলে তত ভিড় ছিল না, কিন্তু পার্বতীপুর থেকে যে শিলং মেল ছাড়ল সেটা আসছে লখনৌ বা কানপুর থেকে। হিন্দুস্থানি যাত্রীরা আসামের দিকে চলেছে শীতকালের প্রথমে চা বাগানে কাজ করতে। তাদের ভিড়ে দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই ট্রেনে। রঙিয়া জংশনে ভোরবেলা ট্রেন পৌঁছলো। এখান থেকে 16 মাইল দূরে ভাটখালি চা বাগান। প্রতুল ডাক্তারি করে, বছরখানেক এই চাকরিটাতে ঢুকেছে। ফ্রি কোয়ার্টার দিয়েছে চা বাগান থেকে, জিনিসপত্রও সস্তা, একরকম চলে যাচ্ছে। রঙ্গিয়ায় নেবে আবার মোটর বাস। বাগানে 2 মাইল তফাৎ দিয়ে রাঙাপাড়া রোড দিয়ে বাস চলে গেল। এইটুকু পথ একজন কুলির মাথায় সুটকেসটা চাপিয়ে বেলা 9:30 নাগাদ প্রতুল চা বাগানে নিজের কোয়ার্টারে এসে পৌঁছলো। ওই কোয়ার্টারের পাশেই প্রতুলের নিজের ডাক্তারখানা। এক চাকর, সে ডাক্তারখানার কম্পাউন্ডারিও করে, আবার প্রতুলের রান্নার টুকটাক কাজটাও করে দেয়। তাই সেই তাকেই প্রতুল ডাকলো, ওরে ভীম, তুই জল তুলে দে আমার নাইবার আর রান্না করার জন্যে। যা
তাড়াতাড়ি যা। কোনো কেস ছিল এ কদিন? ছিল না? চাবিটা নিয়ে গিয়ে ডাক্তারখানা তাহলে ঝাঁট দিয়ে রাখগে। স্নানের আগে সুটকেস খুলতে গিয়ে সে দেখলো সুটকেসের গায়ে অন্য কি একটা তালা লাগানো, তার চাবি নেই ওর কাছে। আহ, কি বিপদ! এ ঠিক তার বোন কমলার কাজ। সেই কাল আসবার সময় বাক্স গুছিয়ে দিয়েছিল। কিসের একটা তালা যেন কিসে লাগিয়ে বসে আছে কে জানে। অনেক কষ্ট করে লোহার সরু শিক জড়িয়ে চার দিতে তালাটা খুলে গেল। সুটকেসের ডালাটা তুলে নিজের ধুতি গামছা বার করতে গিয়ে প্রতুল তো বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। সুটকেসের ভেতরটার দিকে চেয়ে, এ কার জিনিসপত্র? শাড়ি, সেমিজ, এসব কার? বাক্সের ওপরের দিকে থাকে থাকে সাজানো রং বেরঙের শাড়ি, তার নিচে ব্লাউজ, গোটা ৬-৭টি সায়া, এছাড়া পাউডারের কৌটো, ক্রিম, আরও লম্বা ও গোল আকারের ছোট বড় সুদৃশ্য কৌটো, শিশি, সাবানের কেস, লেখার প্যাড, ফাউন্টেন পেনের কালি, এক তারা চিঠি, আয়না, চিরুনি, আরও কত কি। সর্বনাশ! এ বাক্স কার? প্রথমটা তার মনে হলো তার বোন কমলার সুটকেসটা কি সে ভুলে গোলমালে নিয়ে চলে এলো। কিন্তু না, তা তো নয়। এরকম শৌখিন শাড়ি ও জিনিসপত্র তো কমলার নেই। তাছাড়া এ তো কোনো জায়গায় যাওয়ার প্রাক্কালে গুছিয়ে নেওয়া বাক্স। কমলা বাড়িতে বসে এমনভাবে তার বাক্স গোছাবেই বা কেন? হতবুদ্ধি প্রতুল বাক্সের জিনিসগুলো তুলে হাতে নিয়ে দেখতে লাগলো। একটা মখমলের বড় কৌটোর মধ্যে লকেটওয়ালা একটা হার, একটা আংটি, দুটো বড় বড় কানের পাশা, সোনার বড় সেফটি পিন একটা, গাছ কয়েক সরু সোনার চুড়ি, নতুন ওঠা কাঁচের চুড়িও দুগাছা, খুব বড় বড়, ঝকঝকে কাঁচ বসানো, কাজ করা। একটা মানিব্যাগে 4খানা 10 টাকার নোট, কিছু খুচরো, সম্পূর্ণ মেয়েলি সুটকেস। পুরুষের নামগন্ধ নেই। প্রতুল 10 হাত মাটির তলায় সে দিয়ে গেল সব ব্যাপারটা বুঝে। প্রতুল ভাবতে বসে, এ বাক্স কার? ট্রেনে না বালুরঘাট থেকে আসবার পথে মোটর বাসে? মোটর বাসেই হওয়া সম্ভব, কারণ ট্রেনে তার কামরায় কোনো মেয়ে তো ছিল না। পার্বতীপুর থেকে সে ট্রেনের যে কামরায় উঠেছিল তাতে হিন্দুস্থানি ও মারোয়ারি যাত্রী বোঝাই ছিল। তাদের মধ্যে এ সুটকেস তো কারুর নয়, এ বাঙালি মেয়ের সুটকেস। আচ্ছা, মোটর বাসে যদি বদল হয়ে থাকে তবে কোন মেয়েটির বাক্সের সঙ্গে এটা বদল হলো? তা ভেবেই বা কি মীমাংসা হবে? কারণ যে কোনো মেয়ের সুটকেসের সঙ্গেই সম্ভব হতে পারে, যখন সকলের বাক্স ছিল মোটর বাসের ছাতে। যাক, সে কথা পরে ভাবা যাবে, তার যথেষ্ট সময় আছে। এখন মুশকিল হয়েছে এই যে যা পরনে আছে তা ছাড়া তো তার দ্বিতীয় ধুতি নেই, গামছা নেই, সাবান নেই, খুর নেই, লুঙ্গিও নেই, কিচ্ছুটি নেই। আর এই বিজন চা বাগানও যা, ফরাসি, ইকুয়েটোরিয়াল আফ্রিকাও তাই, কিছু মেলে না এখানে। এখান থেকে 7 মাইল দূরে একটা ছোট বাজারে কোয়েদের দোকান আছে কাপড়ের, তবে সেখানে বাঙালি ভদ্রলোকের উপযুক্ত জামা কাপড় কি পাওয়া যাবে সে বিষয়ে তো ঠিক ধারণা নেই প্রতুলের। এখন আপাতত স্নান করে উঠে সে কি পরবে, গায়ে কি দেবে, গামছাই বা কোথায়, দাড়ি বা কামাবে কি করে? মহা মুশকিলে পড়ল। এমন বিপদে সে তো জীবনে কখনো পড়েনি। অনেক ভেবেচিন্তে সে দেখলো এই সুটকেস যারই হোক, এর মধ্যে গামছাখানা আর একখানা শাড়ি আপাতত তাকে ব্যবহার করতেই হবে, আর কোনো উপায় নেই। শাড়ি বার করতে গিয়ে আরও বিপদ। সাদা শাড়ি যা আছে সব জরিপার, আর তাঁতের দামি শাড়ি শান্তিপুরি কি ফরাসডাঙ্গা। মোটা 8 পৌড়ে গোছের শাড়ি যা আছে তারা সব রঙিন। দামি শাড়ি আছে অবশ্য, এছাড়া এখনই একবার আপিসে যেতে হবে। কি পরে যাওয়া যায়? জরিপার শান্তিপুরীর শাড়ি আর সাদা ব্লাউজ? হে ভগবান! না, ভেবে এর কুল কিনারা নাই। একটা যা হোক করতেই হবে। রঙিন একখানা শাড়ি পরে স্নান সেরে রেলে ব্যবহৃত যে আধময়লা জামা কাপড় বর্তমানে গায়ে আছে তাই পরে যেতে হবে আপিসে ম্যানেজারের সঙ্গে দেখা করতে। ম্যানেজারকে সব কথা খুলে বলে একটা পরামর্শ চাইবে না হয়।
দাড়ি কামানো হলো না। রঙিন শাড়ি পরে স্নান সেরে সে রেলের জামা কাপড়গুলোই অঙ্গে চাপিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেল। ম্যানেজার ইংরেজ, নাম হচ্ছে সিমসন সাহেব। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা ছোপের ছাঁটাই তদারক করছিল। প্রতুলকে দেখে পাইপ মুখ থেকে নাবিয়ে বলল, হ্যালো ডক্টর, গুড মর্নিং। ইউ আর হিয়ার অলরেডি? থট ইউ ওন্ট বি হিয়ার বিফোর টুমরো। প্রতুল বলল, এসেছি বটে, কিন্তু আমার যে বড় বিপদ স্যার। ওয়েল? সব শুনে সাহেব তো হো হো করে হেসে ওঠে। সে বলে, ডক্টর, ইউ আর আ ডগ আফটার উইমেন। না স্যার, হাসি নয়, মুশকিলে পড়েছি। একখানা কাপড় নেই, জামা নেই, দাড়ি কামাবার খুর পর্যন্ত নেই। সাহেব হাসতে হাসতে বলল, সে বন্দোবস্ত হয়ে যাবে। আমার স্যুট একটা পাঠিয়ে দিচ্ছি, সেভিং সেট বাড়িতে আছে, নিয়ে যাও। ইয়াং ম্যান তোমরা, তোমাদের রোমান্সে সাহায্য করব না এমন বেরসিক আমি নই। তোমাদের বয়সে রোমান্স? রোমান্স কোথায় পাচ্ছেন স্যার? বিপদ তো। সোনার গয়না, মানিব্যাগের টাকা। পুলিশে একটা খবর দেওয়া উচিত নয় কি? না হলে শেষকালে হয়তো। এখন থাক, আমায় বললে তো, এতেই হলো। তোমাকে কেউ চোর বলতে আসবে না। আমার সামনে বাক্সের জিনিসের একটা লিস্ট করা যাবে এখন ওবেলা। চলো, আমার বাংলোয় জিনিসগুলো দিই তোমায়। দিব্যি রোমান্স বাঁধিয়ে বসে আছো। ধন্যবাদ স্যার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি বড়ই। আরে কিছু বলার দরকার নেই, চলো তো প্রতুল তুমি। নিজের কোয়ার্টারে এসে খেয়ে দিয়ে সুস্থ হয়ে প্রতুল একটা সিগারেট ধরালো। তারপর শুয়ে পড়ল ঘুমিয়ে নেবার জন্য বটে, কিন্তু ঘুম আসে না কিছুতে। এই অদ্ভুত ঘটনার কথা ভাবতে ভাবতে মাথা গরম হয়ে উঠল। প্রতুলের বয়স এই 25, সবে ডাক্তারি পাশ করে চা বাগানের চাকরিটা পেয়েছে। বিয়ে হয়নি এখনো। বিশেষভাবে কোনো মেয়ের সম্পর্ক আসেও নি যাকে রোম্যান্স বলে। গল্প উপন্যাসে কতই না সে পড়েছে, কিন্তু নিজের জীবনে না, কই, এমন তো কিছু ঘটল না। দিশি নার্স, তাদের দিকে তাকানো যায় না, তার আবার রোম্যান্স। কিন্তু তার জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। আচ্ছা, কোন মেয়েটির সঙ্গে সুটকেস বদল হলো? বালুরঘাট থেকে যে মেয়েটি উঠল তার সঙ্গে, নাকি ওই যে দুটি মেয়ে আগে থেকে বসেছিল তার সঙ্গে? কিছুতেই বুঝতে পারছে না। হঠাৎ তার মনে পড়ল সুটকেসটার মধ্যে নীল ফিতে দিয়ে বাঁধা একতোড়া চিঠি ছিল বটে। মেয়েটির নাম নিশ্চয়ই তাতে পাওয়া যাবে। এতক্ষণ একথা তো তার মনে আসেনি, আসা উচিত ছিল। উঠে সে সুটকেসটা খুলে ফেলল। শাড়ির নিচে একপাশে চিঠির তাড়াটা ছিল। সে সেটা হাতে করে বিছানার ওপর এসে বসল। চিঠি ছিল খান 15। একজনেরই হাতের বেশ শৌখিন নীল লিনেন পেপারের ওপর লেখা, অমিয়া মজুমদার, কেয়ার অফ C.R. পাল, 22/6 নীলমণি দত্ত লেন, বাগবাজার, কলকাতা। যাক, বাঁচা গেল। এই তো দিব্যি ঠিকানা পাওয়া গেল। আর ভাবনা নেই, কালই একখানা চিঠি লিখে দেয়া যাবে। মেয়েটিকেও নিশ্চয়ই ভীষণ অসুবিধায় পড়তে হয়েছে। বেচারির একখানা শাড়ি নেই, ব্লাউজ নেই, তার উপর টাকা গয়না হারানোর দুশ্চিন্তা। মেয়েটি এতক্ষণ মাথায় হাত দিয়ে নিশ্চয়ই বসে পড়েছে। যাই হোক, যেমন ভাবা তেমন কাজ। পরদিনই প্রতুল মেয়েটিকে একখানা চিঠি লিখল। মাননীয়া সু, পাঠ ব্যবহার করে সে সুটকেস বদলে সব অবস্থা খুলে জানালো। সুটকেসের মধ্যে যা যা ছিল, গহনা, টাকা, বস্ত্রাদির একটি তালিকাও সে লিখে দিল। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য মার্জনা ভিক্ষাও সে চেয়ে নিল। সে যে কি ভীষণ লজ্জিত ও দুঃখিত সে কথাটাও সে জানাতে ভুলল না। চিঠি ডাকে দিয়ে সে 2-3 দিন দুরু দুরু বক্ষে উত্তরের অপেক্ষায় রইল। না জানি কি উত্তর আসে। খুব রাগ করে কি চিঠি লিখবে? পুলিশে খবর দেবে? কি জানি। 9 দিনের দিন উত্তর এলো। মানব বরেশু, মহাশয়ের পত্রে অবগত হলাম, হিলি স্টেশনের মোটর থেকে নাবার সময় আমার ভাগিনেও শ্রীমতী অমিয়ার সুটকেসটি ভুলে আপনার সাথে বদল হয়ে গিয়েছে। আপনার সুটকেসটিও আমার ভগিনীর সঙ্গে এসেছে। জিনিসপত্রাদির কথা যা উল্লেখ করেছেন, সুটকেসের মধ্যে এর অতিরিক্ত আর কিছু ছিল না। মহাশয় ভদ্রলোক, আপনাকে এই অসুবিধার ফেলার নিমিত্ত আমার ভগিনেও
যথেষ্ট লজ্জিতা। তার পক্ষ থেকে আমিও আপনার কাছে ত্রুটি স্বীকার করছি। বাক্সটি ইনসিকিউরড আনপেড রেলওয়ে পার্সেলে পাঠিয়ে দেবেন। আপনার সুটকেসটিও সেভাবে পাঠিয়ে দেব। রেলের রসিদটা ওপরের ঠিকানায় পাঠিয়ে দিলে বাধিত হব। ইতি বিনীত শ্রী ভবতারণ চক্রবর্তী। চিঠি পেয়ে প্রতুলের যে কিছু আশা ভাঙল তা কিন্তু হলো না। প্রথমত এই মেয়েটি কোন মেয়েটি সেটা তো এই চিঠি থেকে বোঝা গেল না। বালুরঘাটের সেই মেয়েটি যে এই অমিয়া মজুমদার তার কোনো প্রমাণও পাওয়া গেল না। বালুরঘাটে সেই মেয়েটি যে এই অমিয়া মজুমদার সেটা কি করে বুঝবে? চিঠি একখানা মেয়েটির কাছ থেকে আসবে এমন আশা করেছিল প্রতুল। কোথা থেকে আবার মেয়ের মামা শ্রী ভবতারণ চক্রবর্তী এসে জুটল কে জানে। পরদিন লোক পাঠিয়ে সে সুটকেসটি রেলে বুক করে দিল এবং তার নিজের সুটকেসটিও সে সপ্তাহের শেষে একদিন অক্ষত অবস্থায় কুলির মাথায় চেপে তার কোয়ার্টারে এসে পৌঁছে গেল। জিনিসপত্র নাড়াচাড়া হয়েছে বটে, কিন্তু ঠিক আছে। এমনকি চিড়ে ও তালের পাটালিটি পর্যন্ত ঠিকঠাক সুটকেসের মধ্যেই রয়েছে। ব্যাপারটা বেমালুম মিটে গেল। এরপর আর কি হতে পারে? কিছুই না। প্রতুল কিন্তু কিছুতেই মেয়েটির কথা একেবারেও ভুলতে পারল না। তার তরুণ জীবনে এই প্রথম নারী সংক্রান্ত ঘটনা। রোমান্স না হলেও রোমান্সের কল্পনা মনে জাগে বই কি, একটু হলেও তো জেগেছে। বিশেষত চা বাগানের এই নির্জন জীবনে। তাছাড়া এই মেয়েটি কোন মেয়েটি? মেয়েটির কাছ থেকে একখানা ধন্যবাদ জানিয়ে চিঠি আসবে এটুকু অন্তত আশা করেছিল প্রতুল। 5 মাস পর প্রতুল আবার ছুটি নিয়ে বাড়ি রওনা হলো। অনেক দিন দেশে যায়নি। মনটা ব্যাকুল ছিল আত্মীয় স্বজনকে দেখবার জন্যে। ওর বোন কমলাকেও বড় ভালোবাসে। কমলার বিয়ের কথাবার্তা চলছে। সামনের বৈশাখেই বোধহয় বিয়ে হয়েও যাবে। তার আগে কমলাকে নিজের মধ্যে আপনভাবে দিন কতক পেতে চায় প্রতুল। সেজন্যে আরও বিশেষ করে বাড়ি যাওয়া দরকার। হিলি স্টেশনে নেবে বসে থাকতে হলো বেশ কিছুক্ষণ। একখানি আপ ট্রেন এলে তারও যাত্রী নিয়ে তবে মোটর বাস ছাড়বে। প্ল্যাটফর্মে কিছুক্ষণ পায়চারি করতে করতে কলকাতার ট্রেন এসে পৌঁছলো। যাত্রীর ভিড় তেমন ছিল না, কয়েকটি মাত্র লোক ট্রেন থেকে নামলো। হঠাৎ প্রতুল থমকে দাঁড়ালো। বালুরঘাটে সেই তরুণী, কলেজ ছাত্রীটিরা একা একা ট্রেন থেকে নামছে। ওর হাতের দিকে চেয়ে কিন্তু সে চোখে অন্ধকার দেখল কিছুক্ষণের জন্যে। ট্রেনের দরজা থেকে কুলি যে সুটকেসটাকে মাথায় চাপিয়ে নিলে মেয়েটির, সেটি তার অত্যন্ত পরিচিত। আরে, এটি তো সেই সুটকেস। সেটি ছিল টিনের, এটি চামড়ার বড় একটা সুটকেস। না, এই সুটকেসের মতন তো নয়, কিন্তু একই রকম দেখতে। মোটর বাস ছাড়ার সময় নেই বেশি। প্ল্যাটফর্মে নেবে মেয়েটি একবার চারদিক চেয়ে দেখল, যেন একটু হতাশ হয়ে পড়ল। মোটর বাসে ওঠার সময় প্রতুল শুনল মেয়েটি কন্ডাক্টরকে বলছে, বালুরঘাটের সাব ডেপুটি বাবুর বাড়ি থেকে কোনো লোক আসেনি। কন্ডাক্টর বলল, डेपुटी साहब नहीं माई जी, आप उठिए, हरज किया, बालूरघाट में उतर देगा। বাস চলছে। মেয়েটির প্রতি ঔদাসীন্য এসে গিয়েছে প্রতুলের। সে অন্যদিকে চেয়ে আছে, অন্য কথা ভাবছে। বাক্সের অদলবদল হয়েছিল বলেই তার মন বালুরঘাটের মেয়েটির প্রতি আগ্রহান্বিত হয়ে উঠেছিল। মেয়েটি সুন্দরী বলে নয়, সুন্দরী মেয়ে সে কি কম দেখেছে নাকি? এমন একটা ঘটনা ঘটেছিল যে মেয়ের সম্পর্কে তার প্রতি মন আকৃষ্ট হওয়া খুবই স্বাভাবিক। প্রতুল কেন, সকলেরই হয়, আরও বেশি করে হয়। এর ওপরেও যদি মেয়েটি সুন্দরীর পর্যায়ে পড়ে তো কোনো কথাই নেই। কিন্তু এ যখন সে মেয়ে নয়, প্রতুল ওর সুটকেস দেখেই তা যখন বুঝল, সেই মুহূর্তে প্রতুলের মন থেকে মেয়েটি একদম মুছে গেল। যাকে নিয়ে তার মন নিভৃতে কত স্বপ্নজালি না বুনেছিল একসময় ভাটিখালি চা বাগানের বনানী বেষ্টিত নির্জন বাংলোতে, এ যেন সে মেয়ে নয়। যাত্রীদের ভিড় বেশি নেই, ভদ্রলোকও নেই সে আর মেয়েটি ছাড়া। ড্রাইভারের ঠিক পেছনে রেলিং দিয়ে অন্য যাত্রীদের বসার জায়গা থেকে পৃথক করা রিজার্ভ সিটে মেয়েটি বসে আছে। প্রতুল ঠিক তার পেছনে লম্বালম্বিভাবে পাতা বেঞ্চির প্রথমেই বসেছে, রিজার্ভ সিটের পিতলের গড়াদে ঠেস দিয়ে। একটা ছোট বাজারে বাস দাঁড়ালো।
আবার কিছুক্ষণ পর বাস ছাড়ল। হঠাৎ প্রতুলকে চমকে দিয়ে মেয়েটি ওর দিকে তাকিয়ে বলল, আপনি কি বালুরঘাট নামবেন? প্রতুল বলল, হ্যাঁ। না, তা না। কেন কেন বলুন তো? প্রতুলের উত্তর দেওয়ার ধরন ও অবস্থা দেখে তরুণীর সুন্দর মুখে হাসির একটা অতি ক্ষীণ অস্পষ্ট রেখা ঈষৎ যেন ফুটে গিয়ে মিলিয়ে গেল। সে বলল, দেখুন, আমি আসলে খুব বড় মুশকিলে পড়েছি। রাত হয়ে গেল। বালুরঘাটে আমার কাকা গভর্নমেন্ট অফিসার। বাসা থেকে লোক আসার কথা আছে নর্থ বেঙ্গলের সময়। আমি একটা ট্রেন আগে এসে পড়েছি। কি করে বাসায় যাব? তাছাড়া আপনি যদি আগে নেমে যান তবে গাড়িতে আর দ্বিতীয় ভদ্রলোক নেই। এই অন্ধকার রাতে এ পথে ভয়ও তো আছে, তা আমি জানি। মেয়েটির গলা কেঁপে গেল। মেয়েটি যেন অসহায়ভাবে ওর মুখের দিকে চাইল। প্রতুল লাফিয়ে উঠে বলল, না না, কোনো ভয় নেই। আমি আপনাকে পৌঁছে দেব আপনার বাড়ি। আমিও ওখানেই যাব। চলুন না, যাওয়া যাবে একসাথে। মেয়েটি যেন সাহস ও আশ্বাস পেয়ে মনের বল ফিরে পেল, কিন্তু মুখে বলল, আপনাকে সে বড় কষ্ট দেওয়া হবে। আপনি বালুরঘাটে নেবে দয়া করে আমাকে একখানা গাড়িতে যদি তুলে দেন। আরে কিচ্ছু হবে না। আপনি সেজন্য এত কেন চিন্তা করছেন? কার বাসায় যাবেন আপনি? জিজ্ঞেস করল প্রতুল। আমার কাকা, ওখানকার সাব ডেপুটি, মিস্টার সুধাংশু কুমার মজুমদার। প্রতুলের বুকের মধ্যে হঠাৎ যেন কি দুলে উঠল। যে কথাটা ভুলেছিল এতক্ষণ, সেটা আবার ওর মনে সাড়া জাগালো। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? আপনার নামটি কি আমি জিজ্ঞেস করতে পারি? আগে আমার নাম অমিয়া মজুমদার। প্রতুলের মাথা ঘুরে উঠল। ব্যাস, লোকজন, গাছপালা, পৃথিবী, আকাশ বাতাস দুলে উঠল যেন বিরাট একটা ভূমিকম্প। অমিয়া মজুমদার, অমিয়া মজুমদার! অতি কষ্টে নিজেকে সামলে বলল, আর একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? আপনার সঙ্গেই আমার সুটকেস বদল হয়েছিল কি গত পুজোর ছুটির সময়? আমারই নাম প্রতুল ভট্টাচার্য। আমি ভাটিখালি চা বাগানে থাকি। আমি ওখানকার ডাক্তার। মেয়েটি ডাগর চোখে বিস্ময় ও কৌতূহলের দৃষ্টি ফুটিয়ে তুলে অল্পক্ষণ চুপ করে থেকে প্রতুলের দিকে তাকিয়ে বলল, ও, আপনি প্রতুলবাবু? আপনাকে আমি চিনি। আমাকে আমাকে চেনেন আপনি? কিভাবে? সেবার বাসে আমার একখানা বই পড়ে যাওয়ায় আপনি আমাকে কুড়িয়ে দিয়েছিলেন বইটা। প্রতুল হেসে বলল, হ্যাঁ, ঠিকই বলেছেন, মনে পড়েছে। কিন্তু বাক্স বদলের চেনাটা তো বড় বেশি রকম চেনা, নয় কি? ওহ, কি কষ্টই না দিয়েছিলাম আপনাকে, মনে থাকবে চিরকাল। মেয়েটি প্রতিবাদের সুরে হাসি মুখে বলে, না না, তা নয়। তার কি, অমন ভুল তো মানুষের হয়েই থাকে। আমারই দোষ ছিল। আপনার কি দোষ? আমার দোষ। যতই তাড়াতাড়ি হোক, নিজের জিনিস দেখে নেওয়া উচিত ছিল। আপনি কোন কলেজে পড়েন? স্কটিশ চার্চে। এবার বুঝি দেবেন বিয়ে? 3rd ইয়ার শেষ হবে এবার, সামনের বারে দেব। আপনার মামার নাম বুঝি ভবতারণ বাবু? মামার বাড়ি থাকেন বুঝি? না, মামার বাড়ি এটা নয়। মামা একা থাকেন। উনি জ্যোতিষী। কেউ নেই বাসায়। আমি রাঁধি, মামা আর আমিই থাকি। রাত্রি 8:30টার সময় বালুরঘাটে বাস এলো। প্রতুল মেয়েটিকে বলল, আপনাদের বাসা কত দূরে? একখানা গাড়ি করি? মেয়েটি বলল, গাড়ি করতে হবে না, কুলির মাথায় দিয়ে চলুন যাই। ওই মোড় ঘুরলে 3 মিনিটের মধ্যে। এরা বাসায় পৌঁছতেই একদল বালক বালিকা উল্লাসসূচক কলরবের মধ্যে এদের অভ্যর্থনা জানালো। মেয়েটির কাকা সুধাংশুবাবু প্রতুলকে যথেষ্ট আপ্যায়িত করল। প্রতুল তখনই চলে যেতে চাইল। সে কথায় তিনি কর্ণপাতও করলেন না। রাতে তিনি কোথাও তাকে যেতে দেবেন না। কাল সকালে সে পরামর্শ হবে কখন, কোথায়, কিভাবে যাওয়া যাবে। আপাতত হাত মুখ ধুয়ে বিশ্রাম করে একটু চা খেলে কৃতার্থ বোধ করবেন। ইতিমধ্যে বাড়ির মধ্যে মেয়েটির দ্বারাই রাষ্ট্র হয়ে গেল যে এই সে লোক যার সঙ্গে তার বাক্সবদল হয়েছিল।
এতক্ষণ পর্যন্ত প্রতুল ছিল মাত্র জনৈক সহৃদয় পথিক ভদ্রলোক, যিনি তাদের অমিয়াকে একা আসতে দেখে দয়া করে তাকে বাসায় পৌঁছে দেবার কষ্ট স্বীকার করেছেন। কিন্তু এ কথা প্রকাশ হবার পর প্রতুল বাড়িশুদ্ধ সকলের নতুনতর কৌতূহল ও প্রশংসার কেন্দ্র হয়ে উঠল। মেয়েটির কাকা বাড়ির মধ্যে থেকে একথা শুনে এসে তাকে বললেন, আপনার সম্বন্ধে যে কথা শুনলুম অমির মুখে, তাতে আপনাকে আর সাধারণ ভদ্রলোক বলে ভাবতে পারি নে তো। আপনি তো অতি মহৎ ভদ্রলোক। এভাবে যে আপনার সঙ্গে আলাপ হয়ে যাবে এ ধারণা অতীত। বেশি কিছু আমি আপনার সামনে আপনার সম্বন্ধে বলবো না, তবে এটুকু বলছি যে আমরা বাসার সকলের আপনাকে পরমাত্মীয় বলেই গণ্য করি প্রতুলবাবু। আমিও বাড়ির মধ্যে ওর কাকিমার কাছে বলছিলাম, অমিও বাড়ির মধ্যে ওর কাকিমার কাছে বলছিল আপনার সম্বন্ধে ওর যথেষ্ট উঁচু ধারণা। প্রতুলের মুখ লজ্জায় ও সংকোচে লাল হয়ে উঠল, বিশেষ করে সুধাংশুবাবুর এই শেষের দিকের উক্তিটায়। একটু পরে চা ও খাবারের রেকাবি হাতে মেয়েটি বাইরের ঘরে ঢুকে প্রতুলের সামনে টেবিলের ওপর সেগুলো রেখে বলল, হাত মুখ ধুয়েছেন? একটু চা খান আগে। সুধাংশুবাবুর হঠাৎ কি একটা কাজের কথা মনে পড়ে যাওয়াতে তিনি বললেন, অমি, তুই এখানে বস একটু, ওকে আর এক পেয়ালা চা এনে দিস। আসছি, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। সুধাংশুবাবুকে আর বাইরের ঘরে দেখা গেল না। প্রতুল ইতিমধ্যে মেয়েটির সম্বন্ধে অনেক কথা জেনে ফেলল। ওর বাবা মা নেই, অনেক দিন আগে মারা গেছে। কাকাই মানুষ করেছে বহুদিন থেকে। আইএতে মেয়েটি 20 টাকা স্কলারশিপ পেয়েছিল। কলেজে ও ফাইন আর্টস সোসাইটির সেক্রেটারি। কলেজে গানের প্রতিযোগিতায় প্রথম হয়ে মেডেল পেয়েছে এবছর। কলেজ ম্যাগাজিনে ওর লেখা ছোট গল্প বেরিয়েছে। বিএ পাশ করে ও নিশ্চয়ই এমএ পড়বে, ইত্যাদি ইত্যাদি। মেয়েটি সরাসরিভাবে এসব কথা প্রতুলকে বলেনি। বিভিন্ন রকম কথোপকথনের মাধ্যমেই সব কথাগুলি প্রকাশ পেয়েছে প্রতুলের কাছে অমিয়া সম্পর্কে। সুধাংশুবাবু পুনরায় বাইরের ঘরে ঢুকতেই অমিয়া উঠে চলে গেল। পরদিন সকালে উঠে প্রতুল যাবার উদ্যোগ করতেই সুধাংশুবাবু ওকে জানালো, বাড়ির মধ্যে বলছে এবেলা যাওয়া হবে না তার, খেয়ে দে ও বেলা ধীরে সুস্থে গেলেই চলবে। প্রতুলের সম্বন্ধেও সুধাংশুবাবু অনেক কথা জানলেন কথায় কথায়। সে MBA পাশ করেছে, এই 4 বছর চা বাগানে চাকরি করে, 100টি টাকা মাইনে পায়। ওরা রাঢ়ী শ্রেণী ব্রাহ্মণ, বাবা মা বেঁচে আছেন, দেশে জায়গা জমি আছে, ইত্যাদি ইত্যাদি। বাঙালির সংসার, বাপ মা মরা, বয়স্থা মেয়ে কাকার ঘাড়ে। পাত্র হিসেবে প্রতুল ভালোই, সম্মুখে শুভ বৈশাখ মাস। অতএব এরপরে আর খুব বেশি কিছু বলার কি প্রয়োজন থাকে? থাকবার কথাও নয়। ভাটিখালি চা বাগানে সেই কোয়ার্টারে প্রতুল একদিন তার তরুণী সুন্দরী পত্নীকে ঠাট্টার সুরে বলছিলেন, কি আর বাক্সবদল করবে? অমিয়া ক্রোধে ঘাড় বেঁকিয়ে উত্তর দিয়েছিল, আর বলো না, কি কষ্ট সেদিন আমার। কলেজে যাব, বাক্স খুলে দেখি ধুতি, গেঞ্জি, লুঙ্গি, শার্ট। ও মা গো, আমার তো চোখে জল এলো। কি পড়ি তখন আমি বুঝতেই পারছি না। বাড়িতে দ্বিতীয় মেয়ে মানুষ নেই, নিয়ে উঠে কি পড়বো তারও ঠিকানা নেই। কি বিপদই না গিয়েছিল সেদিন আমার। আর বাক্সবদল হলো নাকি একজন গেঁয়ো লোকের সঙ্গে। বাক্সের মধ্যে আবার চিড়ে, গুড়, পুরনো তালি দেয়া জুতো। মা গো! প্রতুল বলল, হায় হায়, বাক্সবদল তো পদে আছে, সেই গেঁয়ো লোকটার সঙ্গে যে একদিন মালা বদল হবে তা কি কখনো বুঝতে পেরেছিলে? গল্পটি খুব সুন্দর। বাক্সবদল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বোধহয় এত সুন্দরভাবে লিপিবদ্ধ করতে পারেন তার উপন্যাসে এত সুন্দর সুন্দর গল্প। কেমন লাগলো আপনাদের বন্ধু? যদি ভালো লেগে থাকে, হ্যাঁ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আমি চাইছি। আমার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ, আর পাশে থাকার জন্য সে অনুরোধটা তো প্রতিবারই করি, আর আপনারাও থাকেন। অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। নমস্কার।